স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের পর সব মুসল্লিকে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের গত রাতের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দুর এলাকার বাচ্চু মিয়া, ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল ও বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন গত রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বিশ্ব ইজতেমা মাঠে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তার কাছে জানবো সবশেষ তথ্য। জাহাঙ্গীর, বিশ্ব ইজতেমা মাঠের এখনকার পরিস্থিতি কি এবং পুলিশের পক্ষ থেকে দেয়া নির্দেশনায় কি বলা হয়েছে? জি নওশিন, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইজতেমা ময়দান থেকে ৩ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের জমায়েত চলবে না। 2 এর অধিক লোক আসলে একসাথে কথা বলতে পারবে না এবং মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং মাঠ ছাড়ার নির্দেশনার পরপরই কিন্তু আসলে মাঠ থেকে সাতপন্থীদের যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু বের হয়ে চলে যাচ্ছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আসলে ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চতুর্দিকে আসলে সেনাবাহিনীর সদস্যরাও টহলরত অবস্থায় রয়েছে এবং বিপুল পরিমাণ পুলিশ সদস্যরাও রয়েছে। তো আমাদের মুসল্লিদের সাথে কথা হয়েছে। মুসল্লিরা জানিয়েছেন যে সাতপন্থীরা কিন্তু আসলে সংঘর্ষ চাননি। তারা আসলে রাতে মাঠে প্রবেশ করার সময় বাধা দেয় পন্থীরা। এই কারণে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসলে দুপুরের পরপরই কিন্তু টঙ্গী স্টেশন রোড এলাকায় দেওয়ার ঘটনা ঘটে এবং সেখানে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা গিয়ে এবং বিজিবি সদস্যরা গিয়ে আসলে পরিস্থিতি শান্ত করে এরপরে আসলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনো ধরনের 2 জনের অধিক লোক এই ইজতেমা ময়দানের 3 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করতে পারবে না এবং কোনো ধরনের উচ্চ শব্দ যন্ত্র ব্যবহার করতে পারবে না এবং মিছিল এবং মিটিং করতে পারবে না। এই নির্দেশনার পর আসলে মুসল্লিরা এই মুহূর্তে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। নওশিন, এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্র। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চোরাচালান মামলায় 14 জনকে ফাঁসির আদেশ দেয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করে। যে বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে। প্রথম তদন্তে তিনি আসামিই ছিলেন না। 28 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল। সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনের যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি। ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গত্যন্তর থাকে না। যে খালাস হয়েছেন লুৎফুজ্জামান বাবর, খালাস হয়েছেন রাজ্জাকুল হায়দার, খালাস হয়েছেন মহসিন তালুকদার,
এবং খালাফ হয়েছেন AKM এনামুল হক। এই খালাসের মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামী এবং নুরুল আমিন, যিনি তখন সেক্রেটারি ছিলেন শিল্প মন্ত্রণালয়ে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও জানান তিনি। বুধবার রাজধানীর বনানীর কড়াইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান। বলেন, সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসর পালিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক। এখানে দিন তারিখ মাস সহ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলো করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন 5 জন ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এ মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল গাজায় চরম মানবাধিকার লঙ্ঘন করছে তা জানা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলাটি করেছেন ফিলিস্তিনিরা। মামলাকারী 5 ফিলিস্তিনি গাজা, অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মামলাটি করা হয়েছে গত শতকের 90-এর দশকের লেহি আইনের আওতায়। এতে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।